আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতে সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জামাতিকরণ করা হয়েছে বলছেন রিজভী। সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত। র‍্যাব বিলুপ্তির সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের। ইমরান খানের মুক্তির দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। প্লে অফে নতুন চমকের ইঙ্গিত রংপুর রাইডার্সের। এবার বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আজ জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী বলেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এক বিশেষ দল দখল করে নিয়েছে। তিনি বলেন, সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো জামাতিকরণ করা হয়েছে। পত্রিকায় নিউজ হয়েছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে জামায়াত চেতনার লোকজনকে বসানো হয়েছে। আমাদের সমর্থিত লোকজন যেমনভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, তেমনিভাবে এখনও বঞ্চিত হচ্ছে। সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত। মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে বৈঠক শেষে বিকেল 4টার দিকে শাহবাগে এই কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক। দর্শক, আজকে আমাদের সংবাদ বিশ্লেষণে আমাদের স্টুডিওতে যুক্ত আছেন আমার দেশের সিনিয়র রিপোর্টার রকিবুল হক। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আজকে যে বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আজকের যে মাদ্রাসা শিক্ষা, যে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত মেনে নিয়েছে আর কি, দাবিগুলো। তো এই বিষয়টি নিয়ে আপনার সাথে শুরুতে কথা বলতে চাই। শুরুতে আপনার কাছে জানতে চাবো যে এই যে গত কয়েকদিন ধরে আন্দোলন চললো, শিক্ষকদের রাস্তায় বসে পড়তে হলো, মূলত আসলে ইবতেদায়ী যারা শিক্ষক তাদের ভোগান্তিটা কেমন ছিল? এই আন্দোলন তো করতে হলো, তার আগের ভোগান্তিটা বা তাদের জাতীয়করণের টাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। দেশের ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এই ভোগান্তি এবং এই দাবি দীর্ঘদিনের, একই মানের শিক্ষা দিয়ে যাচ্ছে ইবতেদায়ী মাদ্রাসাগুলো। যেমন প্রাইমারি স্কুলগুলো যে শিক্ষা দেয়, যে বই পড়ায়, একই বই পড়ায় ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে, কিন্তু মানে প্রাইমারি স্কুলগুলো সরকারিকরণ করা হয়েছে, জাতীয়করণ করা হয়েছে, অথচ একই মানের শিক্ষা দিচ্ছে, কিন্তু সেই ইবতেদায়ী মাদ্রাসাগুলো এতদিন ধরে জাতীয়করণ করা হয়নি। তারা নামমাত্র একটা বেতন পায়, যে কারণে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, মাঠে মিছিল মিটিং করে আসছে। সর্বশেষ তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবিগুলো উত্থাপন করেছে, যে তাদের কাছে একটা তাদের আশা ছিল যে এই সরকার তাদের দাবিগুলো মেনে নেবে। সেজন্য গত 19 তারিখ থেকে তারা প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে। হ্যাঁ, তো একদিন 2 দিন এভাবে প্রায় 10 দিন হয়ে গেছে আজকে। তো এর মধ্যে তারা গত রোববারে প্রধান উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী তারা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান থেকে মিছিল সহকারে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু শাহবাগ মোড়ে তাদের উপরে পুলিশে বাধা আসে। পুলিশ এক পর্যায়ে তাদের উপরে ব্যাপক লাঠিচার্জ, একরকম অপ্রত্যাশিতভাবে আর কি, হঠাৎ করে তাদের ওই আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার জন্য বা প্রধান উপদেষ্টা কার্যালয় পর্যন্ত যাতে না আসতে পারে, সেই জন্য হয়তো এই অ্যাকশানে গেছিল পুলিশ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি, যে তারা যে দাবি জানিয়ে আসছে জাতীয়করণের, এটা একটা ন্যায্য দাবি। এ ব্যাপারে কিন্তু সরকার বা অন্যান্য যারা আছে শিক্ষক শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞরা সবাই একমত যে তাদের জাতীয়করণ করা হোক, দেওয়া হোক। কিন্তু দেখেন যে দীর্ঘদিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ের খুব কাছাকাছি অবস্থান করছে, কিন্তু দাবিটা নিয়ে যেন কোনো আমলই নিচ্ছিল না সরকার। হ্যাঁ, তো এক পর্যায়ে তারা বাধ্য হয়েই এই প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে আপনার পদযাত্রা করে এবং স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাতে বাধা দেওয়ার কারণে তারা ওখানে ব্যাপক হামলার শিকার হয়। এক পর্যায়ে তারা ওখানে আবার অবস্থান নেয়। তো ওই দিন থেকে, রোববার থেকে, রবি সোম আজকে মঙ্গলবার, তো সরকারের বিভিন্ন মহলের সাথে তারা যোগাযোগের চেষ্টা করছে। তারা স্মারকলিপি পৌঁছিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়,
তো গত 2 দিন ধরেই তারা এই ইবতেদায়ী শিক্ষক নেতারা সরকারের বিভিন্ন মহলের সাথে বৈঠক করছে, কথাবার্তা বলছেন। সর্বশেষ আজকেও দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের মিটিং হয় শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে। সেখানে মূলত এই সরকার সিদ্ধান্ত নেয় যে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এরপরে মূলত শিক্ষকরা বেশ মানে আনন্দিত হয়, খুশি হয় যে তারা এতদিন ধরে যে আন্দোলন করে আসছে, রাস্তায় বসে আছে, অবরোধ করছে, মানে অবস্থান করছে, তারা যে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে, সেই জাতীয়করণের সেই ঘোষণাটাই তারা আসলে সারা দেশের এই শিক্ষকদের ভিতরে কিন্তু একটা আনন্দ উচ্ছ্বাস মানে আমি দেখতে পাচ্ছি আর কি। একটা বিষয় এখানে সেটি হচ্ছে যে আপনি যেটি বললেন যে প্রাইমারি স্কুলের সঙ্গে তুলনা করলেন, সেক্ষেত্রে আমরা এটা একরকম বলা যেতে পারে যে একরকম বৈষম্যের শিকার হয়েছিলেন তারা, এবং নতুন বাংলাদেশে এই বৈষম্য নিরসন হলো। দাবির বিষয়ে বলছেন গত 10 দিন ধরে তারা যে দাবি আদায়ের জন্য আন্দোলন করে আসছে, কিন্তু আসলে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাবো, 5 আগস্টের পর থেকে এরপর যখন 8 তারিখে গিয়ে সরকার গঠন হলো, তারপর কিন্তু একের পর এক দাবি দাওয়া নিয়ে নামতে দেখা গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে আন্দোলন করতে দেখা গেছে, অনেক সময় সেখানে পতিত আওয়ামী লীগেরও ইন্ধনের বিষয় দেখা গেছে। তো এই বিষয়গুলি আসলে সরকারকে চাপে ফেলছে কিনা একের পর এক দাবি দাওয়াগুলো, কি মনে করেন? হ্যাঁ, বিষয়টা আসলে ঠিকই। আমরাও দেখছি যে 5 আগস্টের পরে এই অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে হঠাৎ মানে বিভিন্ন মহল থেকে দাবি দেওয়া, মিছিল, মিটিং প্রায় লেগে থাকে একের পর এক। এর ভিতরে আসলে 2টা পক্ষ আছে। একটা হলো বিগত সরকারের কাছে অনেক দাবি দেওয়া জানিয়েও তারা যে দাবিগুলো আমলে নেয়নি, এরকম বঞ্চিত একটা পক্ষ আছে। হ্যাঁ, তারা এই সরকারের কাছে একটা আশা নিয়ে আসলে হঠাৎ করে যে এই সরকারের কাছে দাবি জানালে হয়তো তাড়াতাড়ি তাদের দাবিটা পূরণ হতে পারে, এই একটা আশা নিয়ে একটা পক্ষ মাঠে নেমেছে। আর একটা পক্ষ এই সুযোগে যারা বিগত সরকারের সময়ে সুবিধাভোগী, তারা আসলে দাবির নামে এমন কিছু দাবি উত্থাপন করছে যেগুলো আসলে সরকারের পক্ষে মানাও কঠিন। যে হঠাৎ এই সরকার তো আসলে স্থায়ী সরকার না বা রাজনৈতিক সরকার না, তাদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানোর জন্য এরকম কিছু অযৌক্তিক দাবিও মানে নিয়ে মাঠে রাস্তা অবরোধ, মিছিল, মিটিং, সচিবালয়ে পর্যন্ত ঢুকে অরাজকতা সৃষ্টি করার মতো ঘটনাও ঘটেছে। তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং সরকার সেটা মোকাবেলা করেছে মোটামুটি। এবং আপনি যেটি বললেন যে যারা বঞ্চিত ছিল গেল 16 বছরে, তাদের দাবি তারাও দাবি করছে, এবং আমরা যেটি দেখলাম যে আজকের যে মাদ্রাসা শিক্ষকদের দাবি মানার মধ্য দিয়ে আমরা এটা বলতে পারি যে সরকার বঞ্চিতদের দাবির কথা শুনছেন এবং অনেক দাবি কিন্তু মেনেও নিচ্ছেন। এটা বঞ্চিতদের যে বৈষম্য দূরীভূতকরণে সরকার কাজ করছেন বলা যেতে পারে। তবে এটা ঠিক, মানে সরকার কিছু দাবি মানছে। তবে একটা বিষয় হলো যে সরকারের মানে কোন দাবিগুলো আসলে যৌক্তিক, কোনগুলো অযৌক্তিক, সরকারকে আমার মনে হয় আরেকটু দ্রুত এই বিষয়টা পর্যবেক্ষণ করলে, তাদের যারা মানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি খোঁজখবর নিয়ে যে দাবিগুলো মানা যায় বা মানা দরকার, সেগুলো দ্রুত মেনে নিলে এই রাস্তা অবরোধ বা যে সমস্ত ভোগান্তিটা বা বিশৃঙ্খলা এগুলো কমে আসবে। আর যেগুলো অযৌক্তিক সেগুলো সরাসরি সেগুলো মানে প্রত্যাখ্যান করে দিলে বা ঘোষণা দিলে আমার মনে হয় দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকবে। ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে কথা বলছিলাম। এই ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে আমরা দেখি যে সারা দেশে এই ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রাইমারি স্কুলের চেয়ে তুলনামূলকভাবে কম। এটা কি আসলে এতদিন জাতীয়করণ না থাকার কারণে, তারা একরকম অবহেলিত হওয়ার কারণে, অবকাঠামোগত উন্নত না হওয়ার কারণে কি এমনটি হয়েছে কিনা? আর এটার প্রভাব কি আসলে পরবর্তীতে মাদ্রাসার যে পরবর্তী ধাপ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ে কিনা? জি, ঠিকই বলেছেন। আসলে যে কোনো শিক্ষা সেক্টরের মানে শুরুটা হয় প্রাথমিক শিক্ষা থেকে। যেমন প্রাইমারি স্কুল থেকে পাশ করে হাই স্কুলে যাচ্ছে, হাই স্কুল থেকে কলেজে যাচ্ছে, সেইটা একটা সেক্টর। আবার মাদ্রাসা শিক্ষা যেটা, সেখানে শিক্ষাটা শুরু হয় হলো প্রাথমিক ইবতেদায়ী মাদ্রাসা থেকে। অথচ সেই ইবতেদায়ী মাদ্রাসাগুলো আমাদের দেশে দীর্ঘদিন ধরে অবহেলিত, চরম অবহেলিত। মানে সামান্য একটা বেতন পায় টিচাররা,
তারপরে স্কুলে যে অন্যান্য সরকারি প্রাইমারিতে শিক্ষার্থীদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয় মানে ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে সেভাবে পায় না। অবকাঠামো সুবিধাও সেভাবে নাই। মানে ভাঙাচোরা বিল্ডিংয়ে দেখা যাচ্ছে অনেক কষ্ট করে শিক্ষকরা নিজেদের উদ্যোগে অনেক সময় স্থানীয় লোকজনের সাহায্য সহযোগিতা নিয়েই মনে হয় ইবতেদায়ী মাদ্রাসাগুলো বেশিরভাগ পরিচালিত করে আর কি। শিক্ষার মান যখন বেড়ে গেছে, কেজি স্কুল থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে এবং মাদ্রাসাও শহর অঞ্চলে অনেক বেশি আগের চেয়ে ডেভেলপ করেছে, সেই দিক থেকে যখন ইবতেদায়ীতে এই অবস্থা, এটা তো অবশ্যই মেনে নিতে হয় যে তখন অভিভাবকরা আসলে যারা মোটামুটি সচ্ছল তারা আসলে ইবতেদায়ী মাদ্রাসার সন্তানদেরকে পড়াতে চাইবে না, এটাই তো বাস্তব। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন শিক্ষা অনেক উন্নতি হচ্ছে, সব মানে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়ামে অনেক মানে সন্তানদের পড়াচ্ছে অভিভাবকরা। সেক্ষেত্রে ইবতেদায়ী মাদ্রাসা আসলে একদমই ধর্মীয় অনুভূতিতে যারা ধর্মীয় শিক্ষা দিতে চায় সন্তানদেরকে, তারাই মূলত তাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোতে পড়াচ্ছে, নিজেরাও সহযোগিতা করছে। কিন্তু প্রকৃতপক্ষে এই মাদ্রাসা শিক্ষাটাকে যেভাবে মানে উন্নত করা দরকার, সুযোগ সুবিধা দেওয়ার দরকার, এই বিষয়ে দীর্ঘদিন ধরে সরকার মহল থেকে কিন্তু মানে অবহেলা দেখা গেছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গত 15-15.5 বছরে মাদ্রাসা সেক্টর অনেক অবহেলিত ছিল বলে মাদ্রাসা শিক্ষকরা জানিয়েছেন। 90% মুসলিম যে দেশে বাস করে সে দেশে আসলে ধর্মীয় শিক্ষা একরকম মাদ্রাসাকেই বলা হয়ে থাকে। এই মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব বলা যায়, যে এটি কি কোনো মানে মাদ্রাসা শিক্ষা বিমুখ করার একরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ষড়যন্ত্রই বলি, ষড়যন্ত্রের অংশ কিনা? না, সেটা হতে পারে অবশ্যই, কারণ মাদ্রাসা শিক্ষাকে মানে স্বাভাবিক গতিতে কিন্তু চলতে দেওয়া হয়নি বিগত দিনগুলোতে। যেমন শুরুতে যেরকম ইবতেদায়ী মাদ্রাসা, সেরকম মানে অন্যান্য সেক্টরে দেখা যাচ্ছে মাদ্রাসা থেকে পাশ করার পরে ইউনিভার্সিটিগুলোতে যাতে মানে ভর্তি হতে না পারে, নানান নম্বরের জটিলতা দেখিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বাধা সৃষ্টি করা হয়েছে। মানে ক্রাইটেরিয়া কঠিন করে যে মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্টে পড়তে না পারে, এরকম দেখা গেছে। তাতে বোঝা যায় যে মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে মানে আধুনিক শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় মানে এগিয়ে না যায়, সেজন্য নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তারপরেও মানে আমাদের দেশে যেহেতু ধর্মপ্রাণ মানুষ, তারা নিজেদের উদ্যোগে সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছে এবং তারাও নিজ উদ্যোগে এবং শিক্ষকদের চেষ্টার কারণেই কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো রেজাল্ট করছে। তারা অনেক প্রতিযোগিতায় মানে এগিয়ে যাচ্ছে, অনেক ভালো করছে, থেমে থাকেনি। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সাথে কথা বলবো, সেটি হচ্ছে যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি কথা বলেছেন, যে উনি বলছেন জামাতিকরণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই সরকার এটি করেছে, উনি বলছেন যে 5 আগস্টের পর যে সরকার গঠিত হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখেন তার কথাটিকে? এটা বিএনপি একটা বড় রাজনৈতিক দল, জামাতও তাদের দীর্ঘদিনের শরিক একটি দল, তাদের সাথে দীর্ঘদিনের মানে সম্পর্ক আছে। তো 5 আগস্টের পরে আসলে এ ধরনের কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা কোন পরিসংখ্যানের ভিত্তিতে তিনি এই কথা বলেছেন আসলে আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এমনিতেই তো জামাত কোণঠাসা ছিল, জামাত প্রকাশ্য রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। তারপরেও আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের কি অবস্থান, এটা কোনো পরিসংখ্যান আছে কিনা আসলে আমার জানা নেই। আর উনি এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, যেহেতু জামাত এবং বিএনপি এখন কিন্তু রাজনীতির মাঠে একে অপরের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী, সবাই চেষ্টা চালাচ্ছে যে তারা তাদের অবস্থানটাকে ভালোভাবে জনগণের সামনে তুলে ধরবে। সেই ক্ষেত্রে হয়তো একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কৌশলের কথা বলতেই পারেন। জি রকিব ভাই, আপনি আজকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এর পরবর্তী কোনো আয়োজনে দেখা হবে। এবার পরবর্তী প্রসঙ্গ, র‍্যাব বিলুপ্তির সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের।
মানবাধিকার সুরক্ষায় চরম বিতর্ক ও ব্যর্থতার মুখে 5 আগস্ট সরকার বিদায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ তাদের নতুন প্রতিবেদনে যে সুপারিশ করেছে তা আবারও আলোচনার সৃষ্টি করেছে। মঙ্গলবার প্রকাশিত 50 পৃষ্ঠার এক প্রতিবেদনে বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে চিহ্নিত করে বাহিনীটির বিলুপ্তির দাবি জানানো হয়েছে। এছাড়া র্যাবের সকল কর্মকর্তা যাতে ভবিষ্যতে গুম, হত্যা এবং ক্রসফায়ারের মতো অপকর্ম না জড়ায় তাদের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার না হলে তা অন্তর্বর্তী সরকারের অর্জনকে বৃথা করে ফেলতে পারে। সংগঠনটির জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার বলেছেন, এখন সময় এসেছে যে কোনো অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সহায়তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার করতে পারে। অতীতের অপব্যবহার যেন ভবিষ্যতে বাংলাদেশের পথে বাধা না হয়ে দাঁড়ায় সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানে ইমরান খানের মুক্তি দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরকারের আলোচনায় কোনো সমাধান না আসায় দেশটির চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। একই সঙ্গে খানের মুক্তির দাবিতে আন্তর্জাতিক মহলে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থন ক্রমেই বাড়ছে। 2022 সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান গত বছর দুর্নীতি ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে কারাবন্দী হন। ওই অভিযোগগুলোতে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেছেন। চলতি মাসে একটি জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় তার স্ত্রীকেও কারাদণ্ড দেওয়া হয়েছে। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই 2023 সালের মে মাসে দলীয় প্রধানকে কেন্দ্র করে হওয়া সহিংসতা তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশনের প্রস্তাব দিয়েছিল। তবে সরকার ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় আলোচনা ভেস্তে যায়। পিটিআই গত বছরের সাধারণ নির্বাচনে সর্বাধিক আসনে বিজয়ী হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। বর্তমান প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সামরিক সমর্থিত সরকার পিটিআই এর ওপর দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি কমিউনিটি সক্রিয় ভূমিকা রাখছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা রিচার্ড গ্রেডেল এক টুইটে ইমরান খানকে মিথ্যা অভিযোগে বন্দী আখ্যা দিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক মামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ ক্যারোলিনার কংগ্রেসম্যান জো উইলসন সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইমরান খানের মুক্তির আহ্বান জানান। এর আগে গত অক্টোবর মাসে একদল ডেমোক্রেট আইন প্রণেতা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাকিস্তানের ওপর চাপ প্রয়োগের অনুরোধ জানান। ইমরান খানের মুক্তি এবং তার দলের ওপর দমনপীড়ন নিয়ে আন্তর্জাতিক চাপ পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার খেলাধুলা। প্লে অফে নতুন চমকের ইঙ্গিত রংপুর রাইডার্সের। একই সময় বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট থাকায় বিপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের মধ্যে তেমন বড় নাম ছিল না। এরই মধ্যে গুঞ্জন উঠেছে চলমান বিপিএলে প্লে অফে খেলতে আসছে বেশ কয়েকজন বড় তারকা। আজ দলীয় অনুশীলন শেষে রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি অর্থার কয়েকটি বড় নাম সাইন করানোর ইঙ্গিত দিয়েছেন, যদিও কারা আসবেন এ বিষয়ে স্পষ্ট করেননি তিনি। সংবাদ সম্মেলনে মিকি অর্থার বলেন, হ্যাঁ, কিছু বিদেশি সাইনিং নিয়ে কাজ চলছে, তবে চূড়ান্ত হওয়ার পর জানাবো কারা আসছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, অনেক বড় নাম আছে সেখানে, এর চেয়ে বেশি কিছু আপনাদের জানাতে পারছি না। সবশেষ 2 ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরেছে রংপুর, অথচ এর আগে টানা 8 ম্যাচে অপরাজেয় ছিল নুরুল হাসান সোহানের দল। টানা 8 জয়ে সবার আগে চলতি মৌসুমে প্লে অফ নিশ্চিত করে রংপুর। 16 পয়েন্ট নিয়ে তারা আছেন শীর্ষে। তবে তাদের সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে 2-এ আছে ফরচুন বরিশাল। প্লে অফের আগে 2 দলেরই আরও একটি করে ম্যাচ রয়েছে। বুধবার রংপুরের প্রতিপক্ষ চিটাগং কিংস এবং 30 জানুয়ারি মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। রংপুরের হয়ে টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচ খেলে আইএল টি20 লিগে খেলতে চলে যায় অ্যালেক্স হেলস। এরপর দলটির ওপেনিংয়ে কিছুটা দুর্বলতা দেখা দেয়। এর বাইরে বিদেশিদের মধ্যে ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ ভালো পারফর্ম করেছেন। শেষ 2 ম্যাচে খেই হারানো রংপুর শক্তি বাড়াতে নজর দিয়েছে বিদেশিদের যুক্ত করার। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।